বাপদাদার আমলটা আমার এখনো গেল না। গ্রামের মধ্যে বেশ লুঙ্গিটা গুছিয়ে হাঁটার অভ্যাসটা এখনো বেশ রয়েই গেল। পেছন থেকে আমার বন্ধু রুদ্র ডাক দিয়ে বলে ওঠে, কোথায় যাচ্ছিস? তোর তো কোনো মতলব আমি ঠিক বুঝতেছি না। কোনো একটা আকাম তো করতে যাবি তুই। বন্ধু তুই আমাকে এতদিন পরে আজকে এই চিনলি? আসলে বন্ধু, কোনো খারাপ কাজ করতে যাচ্ছি না, ভালো একটা শুভ কাজের জন্য যাচ্ছি। তোর কাছে যাব ভেবেছিলাম। আর তুই যেখানে আছিস সেখানে কোনো পাপ থাকতে পারে নাকি? তা অবশ্য ঠিক বলেছিস। আমি যেখানে আছি সেখানে পবিত্রতা অবশ্যই বজায় রাখবে। এখন তোর কথার মধ্যে কেমন জানি না একটা সন্দেহ পাচ্ছি। একটু সোজাসুজি ভাবে বলতো বিষয়টা কি? বন্ধু, করিম চাচার সামনের বাড়িতে যে ডাব গাছটা আছে না, সুন্দর সুন্দর ডাব হয়েছে। ওই পুরো ডাব সাফাই করতে হবে। মনটা আনচান আনচান করছে ডাব খাওয়ার জন্য। বলিস কি বন্ধু? তাহলে অবশেষে মিশনটা আজকে আমাদের কমপ্লিট করাই লাগবে। তাহলে তুই বলছিস এখন কিভাবে কি করা যায়? কোনো প্ল্যান আছে নাকি? যা হওয়ার তা ওখানে গিয়ে হবে। এখন ঈশানকে কল কল লাগা, নয়তো চল দোকানে, শালা ওখানেই বসে বসে মনে হয় বিড়ি পড়ছে। আমি আর রুদ্র দুজনে ঈশানের কাছে যেতে লাগলাম। একটু সময় পর টমটম দোকানের সামনে এসে দেখি ঈশান বিড়ি টানছে। এই হালা, সারাদিন বিড়ি খেয়ে কি দিনটা পার করবি নাকি শালা? বিড়িখোর কথাকার, সবসময় আসলে দেখি তোর মুখে বিড়ি আছে। কি করব? তোদের জন্যই তো আমার সাদিয়া আমাকে ছেড়ে চলে গিয়েছে। তোদেরকে কি বলেছে? হ্যাঁ, তোরা সাজিয়ে সামনে আমার লুঙ্গিটা টান দিয়ে খুলে ফেলে দিয়েছিস। তার জন্যই তো সাদিয়া আমার সাথে ব্রেকআপ করেছে। বিশ্বাস কর বন্ধু, এর মধ্যে আমার একটু হাত ছিল না। যত সব দোষ এই রুদ্রের। শালার এই হালার পথ আমারে বলেছে 100 টাকা দেবে যদি আমি তো লুঙ্গিটা সাদের সামনে টান দিয়ে খুলে দিতে পারি। আহা বন্ধু, তুই এখনো ওই বিষয় নিয়ে পড়ে আছিস? এত বড় শহরের ছোটখাটো জিনিস ঘটবে এটাই স্বাভাবিক। রাগ করিস না বন্ধু, জাস্ট একটু মজা করেছি। আর তুই চিন্তা করিস না, আমি সাদিয়ার মাকে পটিয়ে তোর সাথে সাদিয়ার বিয়েটা করে দিব। আর সাদিয়ার মা তোর লোকে একটা আমারে ভালোবাসা দিয়ে পূর্ণতায় ভরিয়ে দিবে। হারামজাদা, শেষমেশ তুই বন্ধু হয়ে বন্ধুর বইয়ের মায়ের দিকে নজর দিলি। তোকে নিয়ে আমি আর পারলাম না। তোর লোচ্চামোগুলো আর ভালো হলো না। যাই হোক, তোকে যে কথাটা বলতে এসেছি শোন। আজকে একটা মিশন আছে আমাদের। মিশন? সেটা আবার কি? তোদের মাঝে মাঝে কি যে হয় আল্লাহই ভালো জানে। এখন আবার কার কোন আকাম করতে যাবি আল্লাহই জানে। ওরে আমার পীর মৌলভী সাহেব এসেছে রে। মনে হয় কোনো পাপের মধ্যে নেই, একদম পবিত্র। মনের মধ্যে কোনো পাপ বলতে কিছুই নেই। কি সাধু সাজা হচ্ছে দেখ রুদ্র। শালা, মজা মাস্কারি না করে এখন আসল কাহিনীটা বল। আমি জানি তোরা দুজন এখন আমাকে ভালোই পচাইতেছস। আরে, তোর করিম চাচার বাসার পিছনে যে ডাব গাছটা আছে না, ওখানে ডাবগুলো অনেক বড় বড় হয়েছে। তাই ভাবতেছি ডাবগুলো সাফাই করব। তা অবশ্য করা যায়, অনেকদিন ধরে কোনো কিছু হাত দেওয়া হয় নাই, তাই জিনিসটা করা যায়। কিন্তু বিষয়টা হচ্ছে তোর আব্বুকে নিয়ে। আরে, আব্বু ব্যবসার কাজে বাইরে গিয়েছে, তাই তো এতটা সাহস করে আসতে পেরেছি। না হলে তো আমার আব্বু আমাকে যে টাইট দিয়ে রাখে সেটা তো ভালো করে তোরা জানিস। তাহলে তো আর কোনো সমস্যাই রইলো না। তাহলে মিশনটা আমাদের সাকসেসফুল কমপ্লিট করা যাবে। কি বলিস তুই? ঠিক আছে, যদি মিশনটা কমপ্লিট করতে তোরা সবাই মিলে আগ্রহ করিস তাহলে আমি আর কি করতে পারি, আমিও তোদের সাথে নেমে পড়বো। আমি তো ভেবেছিলাম আর এসব কাজে যাব না, কিন্তু তোরা আমাকে আর ভালো হতে দিলি না। হরি আমার বন্ধুরে, ঠিক আছে, এখন তুই এত সাধু দেখাচ্ছিস, ঠিক আছে। তোর আগামের কিছু কথা না হয় আমরা গিয়ে সাদের মাকে জানিয়ে দিচ্ছি। এরপর দেখছি কিভাবে ওর বাসায় বিয়ের প্রস্তাব তুই পাঠাতে পারস। শালা, তোদের মতো বন্ধু থাকলে শত্রুর অভাব হয় না। হারামি কোথাকার। ঠিক আছে, যা। এখন আমার কাজটা কি সেটা বলে দিলে ভালো হয়, না হলে আগে থেকে প্রস্তুত না হলে কাজে আবার মন বসবে না। হারামজাদা, করবি তো চুরি, তার উপর আবার মন খাঁচা। যাই হোক, তোর দায়িত্ব হচ্ছে গাছে ওঠার। নিলয় তো গাছে উঠতে পারে না। তুই গাছ থেকে কেটে আমাদের হাতে দিয়ে দিবি, আমরা নিয়ে দৌড় দিব। ওরে শালা, তোরা আমাকে একা রেখেই নিজেরা চম্পট দিবে, আর আমি এখানে বসে বসে কি আঙুল চুষবো নাকি? দুশালা, তোকে রেখে আমরা পালাবো কেন? তোকে সাথে নিয়েই পালাবো। এই হালার কিছু দেখি কথাই বোঝে না। মনটা চায় গাঁটটি মেরে ওর মাথার আলু বানিয়ে দিয়ে ফেলি। আরে ভাই, রাগ করছিস কেন? আমি তো ভেবেছিলাম তোরা আমাকে রেখে পালিয়ে যাবি, সেই জন্যই কথাটা বললাম। আর ভাই, আমি শত্রুকে বিশ্বাস করতে পারি, কিন্তু তোদেরকে না। দুশালা, তোকে রেখে আমরা পালাবো কেন? তোকে সাথে নিয়েই পালাবো। এই হালার দেখি কথাই বোঝে না। মনটা চাই গাঁটটি মেরে ওর মাথায় আলো বানিয়ে ফেলি।
থ্যাংক ইউ দোস্ত, তোকে অনেক ধন্যবাদ। আর ধন্যবাদ দিতাম না যদি না তুই শালা ওই কথাটা না বলতে। না হলে তো আমার থেকে ধন্যবাদ পাওয়ার জন্য তোকে টাকা পয়সা খরচ করতে হতো। না আসলে গতকালকে তোর ব্যাগটা হারিয়ে গেছিল, ওই ব্যাগটা আসলে আমি নিয়েছিলাম, তাই তোকে আমি ওই ব্যাগটা দেই নাই আমার সাথে এমন করার জন্য। শালাই কত খারাপ দেখেছিস? ওই ব্যাগের জন্য আমি বাপের কাছে কত মার খেয়েছি। ওই হালা ব্যাগটা নিয়ে নিজের কাছে রেখে দিয়েছে। শালাকে ধরে উত্তম মাতম দিতে লাগলাম। তখন ঈশান বলে ওঠে, আরে ভাই ছাড় না, মেরে ফেলবে নাকি এই বাচ্চাটার জন্য নাকি? ওদের সাথে আরো কিছু সময় আড্ডা দিয়ে বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। কারণ আজকে আব্বু ব্যবসার কাজের বিষয়ে কথা বলার জন্য ঢাকায় গিয়েছে। এত সময় ধরে বকবক করছি, কিন্তু আপনাদেরকে তো আমার পরিচয়টাই দেওয়া হলো না। তাহলে চলেন আপনাদেরকে আমার পরিচয়টা দেওয়া যাক। আমি হলাম নিলয় চৌধুরী, বাবা মায়ের একমাত্র সন্তান। আমার বাবা ছোটখাটো একজন ব্যবসায়ী। আমাদের নারকেলের বিজনেস আছে। বলতে গেলে আমাদের একটা বড় বাগান আছে, আর ওখান থেকে যে নারকেল পাওয়া যায় ওই নারকেলগুলো আমরা শহরে বিক্রি করি। আর ওটা দিয়ে যা আমাদের হয় তাতে আমাদের বেশ ভালোই চলে যায়। তাই আমাদের এতে কোনো সমস্যা নেই। আমাদের সংসার খুব ভালোই চলে। আর আমার কথা কি বলবো, আমি একটু দুষ্টু টাইপের মানুষ। আপনারা তো দেখেছেন আমি কেমন প্রকৃতির মানুষ। কলেজ টাইপটা শেষ করে ভেবেছিলাম কোনো ভালো প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেব, কিন্তু ইচ্ছে করছে না। শুধু ইচ্ছে করছে এখন ঘুরে ঘুরে খাওয়ার আর মানুষের পেছনে লাগার। আব্বু ব্যবসার কাজে বেশিরভাগই ব্যস্ত থাকে, তাই আব্বু এখন আমাকে অ্যাডমিশন করে দিয়েছে না। আব্বু ফ্রি হলে আমাকে ভালো কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করে দেবে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই আম্মু আমাকে দেখে বলে ওঠে, কি রে নবাবজাদা, গায়ের মধ্যে হাওয়া লাগিয়ে কোথায় ঘুরে বেড়াচ্ছিস? তোর কোনো খোঁজ খবর পাচ্ছি না কেন? কেন আম্মু, আমি আবার কি করেছি যে তোমার কোন গাছের মধ্যে মই দিলাম যার জন্য তুমি এতটা রেগে আছো আমার উপর? একে তো সকালবেলা না খেয়ে বের হয়ে গিয়েছিস, এরপর কথা বলছিস। আর এর থেকে বড় কথা, আমার ব্যাগ থেকে 1,000 টাকার নোট দুটো দেখি গায়েব। ওই টাকাটা তুই ছাড়া তো আর অন্য কেউ নেবে না। আম্মু, তোমার এই টাকাটা তুমি বলতে চাচ্ছ আমি নিয়েছি? না আম্মু, না। তুমি এত বড় মিথ্যা কথা আমাকে বলতে পারো না। এত বড় মিথ্যা অপবাদ শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? হে আল্লাহ, আজকে আমার আম্মা আমাকে চোর বলছে। না, এই কষ্ট আমি কোথায় গিয়ে কাকে বলবো? আমার যে আর সহ্য হচ্ছে না। ওইসব নাটক সিনেমাতে দেখতে দেখতে আমি পুরনো হয়ে গেছি। এসব অভিনয় এখন আর মার্কেট পাবে না। বাপু, এখন সত্যি করে বল, আমার ওখান থেকে টাকা নিয়েছিলি এই জন্য কি উদ্দেশ্যে? তবে কি তোর আব্বু টাকা দেয় না? প্রতিদিন হাত খরচ দিয়ে যায়, তারপরও কেন টাকা নিয়েছিস? না, তুমি আমার আম্মু হতে পারো না। মাত্র 2,000 টাকা নিয়ে নিজের ছেলের সাথে এমন মিথ্যে অপবাদ দিচ্ছ, এটা কোনোভাবে মানতে পারছি না। তোর ওই নাটক বাদ দে। আমি বেশ বুঝতে পারছি ওই টাকা তোর কাছ থেকে আমি আর পাবো না। তোর আব্বু যেহেতু নেই তাই বেঁচে গিয়েছে, যদি বিষয়টা জানতে পারতো তাহলে কিন্তু তোর খবর আছে। আসলে আব্বুর সামনে আমি একদম ভদ্র হয়ে থাকি, যেন আমার মতো মৌলভী সাহেব এই শহরে আর দুটো নেই। আর আমি যখন আব্বু না থাকে তখন যা করি তা তো মনে হয় শয়তানেও করে না। তা আপনারা মনে হয় এত সময় বুঝে গিয়েছেন। আসলে আসার সময় দেখেছিলাম যে একটা বৃদ্ধ লোক, ওনার গায়ে তেমন কোনো কাপড় নেই, তাই আমার খুব খারাপ লাগে। সেই জন্য আম্মুর ব্যাগ থেকে 2,000 টাকা নিয়ে ওই বৃদ্ধ লোককে কিছু কাপড় আর খাওয়ার জিনিস কিনে দিয়ে দিই। আর 500 টাকা দিয়ে পত্রিকা কিনে দেয়, যেন এটা বিক্রি করে উনি নিজেই খেতে পারে। আমি ভিক্ষার থেকে কাজকে বেশি প্রাধান্য দিই। তাই আমি জানি কাজ করলে, অনেক কর্ম করলে অবশ্যই অনেক জীবনে কোনো না কোনো একদিন ভালো কিছু করতে পারবে, সেই কাজটা যতই ছোট হোক না কেন। আর ছোটবেলা থেকেই আমার মানুষের সাহায্য করা একটা স্বভাব। আর এই স্বভাবের জন্য আল্লাহ পাক আমাকে অনেক খারাপ জায়গা থেকে এবং কি অনেক দুশ্মনের হাত থেকেও রক্ষা করে। তাই আমার একটাই আপনাদের প্রতি অনুরোধ রইল, কখনো যদি কোনো অসহায় মানুষকে দেখেন, ওনাকে সাহায্য করার জন্য অথচ যতটুকু সামর্থ্য অতটুকু দিয়ে চেষ্টা করবেন। কিছুক্ষণ পর আম্মু খাবার নিয়ে আসে। খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়ি। সন্ধ্যায় তো আবার একটা মিশন আছে। সন্ধ্যার দিকে চুপ করে বের হব, পা টিপে বের হচ্ছিলাম। আম্মু তার রুমে মনে হয় জাগনায় ছিল। আমার হঠাৎ করে আমাকে দেখে ফেলে আর বলে ওঠে, যেই না তোর আব্বু একটু বাইরে গিয়েছে, তোর এখন লাফালাফি শুরু হয়ে গিয়েছে। এখন এই সন্ধ্যাবেলা তুই কোথায় যাচ্ছিস?
না আম্মু, আসলে আমার বন্ধু রুদ্রের মুসলমানের দাওয়াত খেতে যাচ্ছে। মানে বুঝলাম না, তোর বন্ধুর মুসলমানের দাওয়াত মানে? আল্লাহ, কি থেকে কি বলে ফেললাম। না না আম্মু, ওর না, ওর ভাতিজার, মানে ওর ভাইয়ের ছেলে, তার বলতে গিয়ে ওর বলে ফেলেছি। বলতে গেলে মানে গালতি হয়ে গেছে আর কি, গালতি সে মিস্টেক আর কি। তোর মতি গতি আমার সুবিধার মনে হচ্ছে না। আমি জানি না তো যা ইচ্ছে কর, তোর আব্বুকে তুই সামলাবি, আমি কিন্তু জানি না। আম্মুর কাছে গিয়ে আম্মুকে ম্যানেজ করতে লাগলাম। আম্মু, তুমি আমার সোনাময় না আম্মু, তুমি এমন করলে হবে? তুমি না হলে কিভাবে হবে বলো? তুমি যদি আব্বুকে না ম্যানেজ করো তাহলে তো আব্বু যদি জানে, আমার হাড্ডিগুলি সব ভেঙে এক একটা পার্ট করে ফেলবে। আম্মুকে কোনো রকম রাজি করে বাসা থেকে বের হয়ে যাই। বাসা থেকে বের হয়ে রৌদ্র আর ঈশানকে কল করি। কল করতেই আর আমি দুটো চলে আসি। তখন আমরা তিনজন মিলে করিম চাচার বাসার পেছনে যে ডাব গাছ আছে, ডাব গাছের কাছে যাই। বন্ধু, তুই ওঠ এখন তাহলে, এরপর বাকিটা দেখছি। শালা, সব জায়গার মধ্যে তোরা আমাকে ফাঁসাবি। ঠিক আছে, আমি গাছে উঠছি, আর দড়িটা দে। কথাটা বলেই ঈশান দড়িটা নিয়ে গাছে উঠে পড়ে। আমরা খুব সাবধানতার সাথে গাছের ডাবটা পেরে নিচে নামিয়ে নিয়ে আসি। ভুলবশত রৌদ্র পেছনের ডুবায় পড়ে যায়, তারপরে একটা শব্দ করে আর রহিম চাচা ঘুম থেকে উঠে যায়। শালা, তোর নিয়ে আর পারি না, যেখানে যায় কোনো না কোনো আগাম করে বেড়াস, তাড়াতাড়ি পালা, যদি জানতে পারে তাহলে খবর আছে। হারামজাদা একটা কুফা, এই শালাকে নিয়ে আসছিস কেন? লাথি মাইরা আবার ওখানে গিয়ে ফালাই দে। এই শালার পুত, আমি কি ইচ্ছাকৃত এখানে পড়েছি নাকি? তোর জন্যই তো আমি পড়ে গিয়েছি। তোকে বলেছি এখানে এত জোরে লাফ দেওয়ার জন্য, তোকে ধরতে গিয়েই তো আমি ওখানে পড়ে গিয়েছি। তোরা কি এখানেই বসে নিজের মধ্যে ঝগড়া করবি? আর করিম চাচা সে আমাদেরকে ধরে ফেলুক। করিম চাচা বের হচ্ছে রে ভাই, তোরে পাঠাতে হবে, নাহলে কিন্তু পালানোর সময় পাবো না। তুই হালা বুড়া যে খাটাসের খাটাস। তোরা কি এখানে বসে নিজেদের মধ্যে ঝগড়া করবি আর করিম চাচা এসে আমাদেরকে ধরে ফেলুক? ডাবগুলো নিয়ে আমি, রৌদ্র আর ঈশান তিনজনে পালিয়ে যাই। পালিয়ে বাগান বাড়ির পিছনে গিয়ে লুকিয়ে পড়ি। ওখানে গিয়ে ডাবগুলো কেটে তিনজনে খেতে লাগলাম। খাওয়া শেষ করতে করতে প্রায় রাত 12টা বেজে যায়। ভাই, রাত অনেক হয়ে গেছে, আর দেরি হলে আম্মা দেখেছে আমাকে বাসায় ঢুকতে দেবে না। আর বকাঝকা তো ফ্রি। হ্যাঁ বন্ধু, ঠিক বলেছ। তাড়াতাড়ি বাসায় চলে যেতে হবে, নাহলে বকা শুনতে হবে। যাই হোক, আমি তো আম্মুকে ম্যানেজ করে এসেছি, আমার কোনো সমস্যা নেই। আব্বু তো বাসায় নেই, তাই আমি নিশ্চিন্তে আছি। কথাটা বলে ওদের সবার সাথে বিদায় নিয়ে ওরা নিজের বাসায় চলে যায়। আমিও আমার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। বাড়ির সামনে এসে কলিং বেল দিতে আম্মু এসে দরজা খুলে দেয় আর বলে ওঠে, কিরে নবাব জাদা, রাত 12টা বাজে এখনো বাইরে আছিস? তোর বাপ যদি জানতে পারে তাহলে কিন্তু পেটের চাল উঠিয়ে ফেলবে। এমনিতে তো ভার্সিটিতে অ্যাডমিশন নিউজ নিয়ে তার আবার কত রকমের নানা কাণ্ড ঘটাচ্ছিস, যদি এসব জানতে পারে। আম্মু, ক্ষুধে লেগেছে, এখন খেতে দাও। তোমার বকবক শুনতে আর ভালো লাগছে না, চোখের মধ্যে ঘুম আছে অনেক। আম্মু আরো কিছুক্ষণ বকাঝকা করলো। এরপর আমি টেবিলে এসে খাওয়া দাওয়া করলাম। আম্মু খাবার দিয়ে আগে থেকে গিয়েছিল, তাই আমি খাবারটা খেয়ে রুমে গেলাম। রুমে এসে শুয়ে পড়লাম। এক ঘুমে যেন সকাল হয়ে যায়। সকালবেলা কারো চিল্লাচিল্লি শব্দে আমার ঘুমটা ভেঙে যায়, কিন্তু বুঝতেছি না কে এত সকালবেলা চিল্লাচিল্লি করছে। ঘুম থেকে উঠে একটু পা টিপে টিপে নিচে নেমে দেখি করিম চাচা। মারডালা, করিম চাচা এখানে কি করছে বুঝতে পারছি না। আজকে তাহলে তো আমার খবর আছে। কোনোভাবে কি করিম চাচা খবর পেয়ে গেছে যে আমরা ওনার কাছে ডাব চুরি করেছি? সামনে দিয়ে দেখছি আমার বিপদ দশা লেগে গেছে। যাকে দেখছি তাকে দেখে যেন আমার কলিজার সব পানি চাঙ্গে উঠে গেছে, কারণ সামনে যে আর কেউ দাঁড়িয়ে নেই। আব্বুর কাছে বিচার দিচ্ছে। আব্বু আবার কখন চলে আসে, যা আজকে তো মনে হয় আমার খবর আছে। তখনই আব্বু ডাক দেয়, নিলয়, তুই কোথায়? এখনো কি ঘুম থেকে উঠেছিস নাকি এখনো ঘুমিয়ে আছিস? তাড়াতাড়ি উঠে নিচে আয়, তোর সাথে আমার কথা আছে। করিম চাচা আব্বুর কাছে বিষয় দিয়ে ওখান থেকে চলে যায়। আব্বুর ডাক শুনে আমি পা টিপে টিপে নিচে আসি। নিচে আসতেই আব্বু আমাকে দেখে বলে ওঠে, গতকালকে তুই রাতে কোথায় ছিলি? করিম ভাই এসে আমাকে বলল তুই আর ঈশান রুদ্রসহ নাকি ওনার গাছের ডাব তলা চুরি করেছিস। কথাটি কি সত্যি? আব্বু, ডাহা মিথ্যা কথা। আমি একদমই ওনার গাছের নিচেও যাইনি, বরঞ্চ আমি গতকালকে সারা রাত বাসায় ছিলাম। তুমি আম্মুকে জিজ্ঞেস করো। আমার একটা তাজা মিথ্যা কথায় আম্মু যেন আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। আম্মুকে ইশারায় অনেক কন্ট্রোল করার চেষ্টা করছি, কিন্তু আম্মু বাহানা করছে। তোর আম্মুকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। আমি জানি তোর মা তোর পক্ষ হয়ে কথা বলবে, তা আমি ভালোই জানি। আর কি ভেবেছিস আমি কি তোকে জানি না? তুই কি জিনিস
আমি ভালোই জানি আমি না থাকার সুযোগ পেয়ে তুই কি করেছিস। আমি বুঝতে পেরেছি ডাব তোরা ছাড়া আর কেউ চুরি করবে না। এত কারোর সাহস নেই যে ওনার গাছের ডাব চুরি করে না। যা সিদ্ধান্ত নিয়েছি তাই ফাইনাল। আমি তোকে বুঝিয়ে বলে দিয়েছি, বাকিটা তোর মায়ের কাছ থেকে শুনে তোর কাছ থেকে আমি না কোনো শব্দ শুনতে পারবো না। আমি যা বলবো তাই ফাইনাল। আগামীকালকে তুই রেডি হয়ে থাকবে, আমি তোকে দিয়ে আসবো। আম্মুর কথা যেন মাথার ওপর দিয়ে চলে গেল। তখন আম্মুকে জিজ্ঞেস করলাম, আব্বু কি বলে গেল? সবগুলো যেন মাথার ওপর দিয়ে চলে গেল। কি বলছে? তোর কপাল ভালো যে তোকে এখনো পেটায়নি, না হলে তো আজকে তোর কি হতো আল্লাহ জানে। তোকে এখানে আর রাখবে না, তোকে ঢাকা পাঠিয়ে দেব, এই কথাটা বলেছে। ঢাকা পাঠিয়ে দিবে মানে? আম্মু, আমি তোমাকে ছাড়া কিভাবে ঢাকায় থাকবো? তুমি বোঝো না কেন? আমি ওখানে গিয়ে কি করব? ওসব আমি কিছু জানি না। তোর আব্বু যা ভেবে রেখেছে তাই হবে এখানে, আমি কিছুই বলতে পারবো না। তোর আব্বু সবকিছু জানে, আর তোর আব্বু বলেছে যে ওখান থেকে তুই পড়াশোনা করবি, তাই ওখান থেকেই তোকে বলেছে অ্যাডমিশন করে দেবে, আর থাকার জন্য ওনার ওনার এক বন্ধুর বাসাতে তোকে উঠিয়ে দেবে। আম্মু, তুমি আব্বুকে বোঝাও, আমি ওখানে যেতে পারবো না। তোমাদেরকে ছেড়ে আমি ওখানে কি করব? তখনই কোথা থেকে আব্বু হাজির। আব্বুকে দেখে যেন আমার গলার পানি শুকিয়ে গেল। তখনই আব্বু আমার সামনে এসে বলে, এত কিছু শুনতে পারবো না, যা ডিসিশন নিয়েছি তাই হবে। এত ঝামেলা আমি আর নিতে পারছি না। রোজ রোজ এত বিচার আমার দ্বারা সম্ভব না। তোকে পিটিয়েও আমি মানুষ করতে পারবো না। যা সিদ্ধান্ত নিয়েছি তাই হবে। আর তোমাকে বলে দিয়েছি তুমি ওখানে গিয়ে কোনো ঝামেলা পাকাবে না। যা যেভাবে চলার দরকার ঠিক ওভাবে চলবে। আমার বন্ধু ওই ভার্সিটির প্রিন্সিপাল। আমি তো কিছুই বলতে পারলাম না, ভেজা বিড়ালের মতো দাঁড়িয়ে রইলাম। এখন তো মনে হচ্ছে আমার ফাইনাল। ঢাকা যাওয়া থেকে কেউ আর আটকাতে পারবে না। কি আর করার? আব্বুর সিদ্ধান্তের ওপর আমার কোনো কথা বলার মতো অবস্থা নেই, কারণ আব্বুর মুখের ওপর কথা বলার মতো সাহস আমার নেই। আব্বু আমার কখনো খারাপ চায় না, তাই হয়তোবা এখন আমার ভালোর জন্যই উনি বলেছে, তাই আমি কিছু বললাম না। আব্বু যা বলছে তা মাথা পেতে নিলাম। তুমিও যা আছে সব কিছু গুছিয়ে রেখো। আগামীকাল সকালে আমরা বের হব। আমি আমার বন্ধুর সাথে কথা বলেছি বিষয়টা নিয়ে। এর আগেই আমি এই বিষয়টা নিয়ে কথা বলেছি। আমি জানতাম এমন একটা কিছু ঘটবে, তাই আমি আগে থেকে ওখানে সব ব্যবস্থা করে রেখেছি। তাছাড়াও আমার বন্ধুর ভালো জানাশোনা অনেক কোম্পানি আছে, যেইগুলোর মধ্যে ওকে একটা ভালো জব নিয়ে দিবে। চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ আমার বন্ধুর অনেক জানাশোনা মানুষ আছে। আমি সকালবেলা নাস্তা করে বন্ধুর সাথে আড্ডা দেওয়ার জন্য চলে গেলাম। আব্বু আজকে কিছু বলল না, কারণ আগামীকালকে তো চলে যাব। তাই সবার সাথে দেখা করার জন্য অনুমতি আব্বু নিজেই দিয়ে দিয়েছে। কখন আসবো তা তো জানি না, তাই বন্ধুদের কাছ থেকে বিদায় নেওয়াটা উচিত মনে করলাম। তাই ওদের সাথে আড্ডা দেওয়ার জন্য, ওদের বলতে গেলে আমাদের প্রিয় আড্ডাখানার টমটম দোকান আছে, ওখানে আমরা সবসময় আড্ডা দিই। আমাদের সেই টমটম দোকানের সামনে গিয়ে দেখি রুদ্র আর ঈশান দুজনে বসে আছে। ওদের কাছে গেলাম, যেতেই ওরা বলে ওঠে, কি রে হারামি, তোর দেখি খবর নাই। করিম চাচা তো সবকিছু জেনে গেছে। কপাল ভালো আমাদেরকে বুঝতে পারিনি, আমরা তোর কথা বলে দিয়েছি। ভালো করেছিস, এখন আব্বু আমাকে বাস দিয়েছে। হারামজাদা, তোদের মতো বন্ধু থাকলে শত্রুর অভাব হয় না। এই শান, 1 মিনিট দাঁড়া। কিরে, তোর মন খারাপ কেন? কি হয়েছে? আজকে দেখছি তোর মুখে হাসি নেই, তোর মন খারাপ কেন? রুদ্রকে সবকিছু খুলে বলি। সবকিছু শুনে রুদ্র বলে ওঠে, তার মানে কি আঙ্কেল তোকে সত্যিই ঢাকায় পাঠিয়ে দিবে? সত্যি নাকি? হ্যাঁ, এইটাই তো আব্বু বলেছে, কিছু করার নেই রে। আর যেহেতু পড়াশোনাটা চালাতে হবে, তাই যেহেতু তার বন্ধুর কাছে পাঠাতে চায়, আমি আর কিছু বললাম না। তারপরে তো জানিস আমি আব্বুর কথার উপর কোনো কথা বলি না। আমার কথা শুনে ঈশান সহ রুদ্রর মন খারাপ হয়ে যায়। ওদের দুজনেই মন খারাপ হয়ে যায়, কারণ ওরা আমার বন্ধু। কারণ ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। তাই প্রকৃত বন্ধু যাদের, ওরা বোঝে বন্ধুত্বটা কি। কাছের বন্ধু যদি দূরে চলে যায়, তাহলে বন্ধুত্বের মায়া কতটা ভয়ানক হয়। তাই ওরা নিজেদের অজান্তে চোখের পানি চলে আসে। বন্ধু, তোকে অনেক মিস করব। আমরা ওখানে চলে গিয়ে আমাদেরকে ভুলে যাস না, আমাদেরকে কল করিস। আর যখন ছুটি পাবি তখনই আমাদের কাছে চলে আসিস। তুই যদি চলে যাস তাহলে আব্বু বলছে আব্বুর যে দোকানের ব্যবসাটা আছে ওটা দেখাশোনা করার জন্য, আর আমার পক্ষে তো আর পড়াশোনাটা পসিবল না। হ্যাঁ বন্ধু,
আমরাও পড়াশোনাটা পসিবল আর হচ্ছে না, কারণ আমার দুটো বোন এখনো বিয়ে দেওয়া হয়নি। ওদেরকে বিয়ে দেওয়া লাগবে। আমি সবার বড় ভাই, বড়দের একটু বেশি জিম্মাদার হয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আব্বুর কাপড়ের দোকানে দেখাশোনা আমি এখন থেকে করব। যেহেতু তুই থাকবি না, তাহলে আমার আর কি করব? তুই ছাড়া যে আমাদের আড্ডা জমে না। ঈশান আর রৌদ্র দুজনের সাথে আরো কিছু সময় কাটিয়ে সন্ধ্যাবেলা বাসা থেকে রওনা দেয়। আসলে ছেলেদের বন্ধুত্ব এমনই হয়। ছেলেরা বন্ধুত্ব শুধু ছোটবেলা থেকে, যখন ছোট থেকে আমাদের একসাথে বেড়ে ওঠা বাল্যকালের বন্ধুত্বটা আমরা বুঝতে পারি যে বন্ধুত্বটা কি জিনিস। যখন আমাদের নিজেদের দায়িত্ব সমপেক্ষ চলে আসে, তখন আমরা বন্ধুত্ব হারানোর দুঃখ আর বেদনাটা বুঝতে পারি। বন্ধুত্বর আকুলতা কতটা যে বেদনাদায়ক তা শেষ বয়সেই আমরা বুঝতে পারি। যখন আমাদের নিজেদের নিজ দায়িত্বে অংশগ্রহণ করতে হয়, তখন আমরা বুঝতে পারি জীবন যুদ্ধে কতটা আমরা বেঁচে আছি। তখন আমরা বুঝতে পারি বাবারা আমাদের জন্য কত কষ্ট করে আমাদেরকে মানুষ করে। তখন আমরা বুঝি যে বাবার কষ্টগুলো, যে বাবা আমাদেরকে কি করে মানুষ করেছে। মেয়েরা বড় হলে তার মায়ের শাড়ি পরতে পারে, কিন্তু ছেলেরা চাইলে তার বাবার শার্ট গায়ে দিতে পারে না, কারণ তার বাবা বছরে একটা শার্ট কিনে থাকে, বারে বারে সেলাই করে নিজে পরতে থাকে, আর নিজের সন্তানদেরকে নতুন জামা কিনে দেয়। বাবার পায়ের নিচের জুতোর তালি কতগুলো তার দিকে তাকায় না, কিন্তু ছেলের পায়ে নতুন জুতো নিয়ে দেওয়ার জন্য বাবা দিনরাত পরিশ্রম করে বেড়ায়। বাবা সারাদিন কাজ করে শুধু সন্তানের মুখে দুটো আহার জোগাড়ের জন্য, আর সেই সন্তান বুঝতে পারে যখন বাবার দায়িত্বটা নিজের কাছে চলে আসে। আসলে বাবারা এমনই, বাবারা কখনো কাঁদে না, কারণ বাবাদের চোখের পানি যে ঘামের মধ্যে মিশে যায়, তাদের চোখের পানি যে ঘামের মধ্যে গড়িয়ে গড়িয়ে পড়ে। ছেলে মানুষেরও কষ্ট হয়, ছেলে মানুষেরও অভিমান হয়, ছেলে মানুষের রাগ হয়, ছেলে মানুষেরও দুঃখ হয়, কিন্তু ছেলে মানুষ তা প্রকাশ করতে পারে না। মেয়েদের মতো হাওয়া করে নিজের দুঃখগুলো কান্নায় মিশিয়ে দিতে পারে না। ছেলেরা বুকে চাপা রেখে বেঁধে দেয় তাদের কষ্টগুলো, তাদের কান্নাগুলো, তাদের দুঃখগুলো। বাবারা হাসতে পারে তখন যখন তার প্রথম প্রিয় মানুষটাকে সে তার কাছে পায়। বাবারা কান্না করে বুক ফুলিয়ে তখন যখন তার সন্তানকে দেখে। বাবাদের এই দুটো কান্নাই শুধু আমরা দেখতে পাই। বাসায় চলে আসলাম। বাসায় আসতে আব্বু বলে ওঠে, তোমার জন্য নতুন কিছু জামা কাপড় কিনে রেখেছি, পুরনোগুলো নেওয়ার প্রয়োজন নেই। নতুন জামা কাপড়গুলো তোমার আম্মু তোমার ব্যাগে গুছিয়ে দিয়েছে। এখন তুমি এখানে খেতে বসো, আর পুরনোগুলো বাসায় আসলে তখন পরতে পারবে। ওখানে যে নতুনগুলো কিনে দিয়েছি ওখানে ওগুলোই পরবে। আর কোনো কিছু প্রয়োজন হলে আমার বন্ধু তো আছে, সমস্যা নেই। যাই হোক, এখন খেতে বসো, রাত হয়ে গেছে অনেক। আব্বুর কথা শুনে আমি খাবার টেবিলে বসলাম। তখন আম্মু এসে খাবার দিয়ে যায়। খাবার খেতে লাগলাম। তখন আব্বু আবার বলে ওঠে, শোনো, ভার্সিটিটা খুবই নাম করা, আর ভার্সিটির সভাপতি কিন্তু আমার বন্ধু, আর প্রিন্সিপালও সে এই পুরো ভার্সিটিটা চালায়। তাই তোমাকে বলছি, ওখানে গিয়ে আমার যেন কোনো কথা শুনতে না হয়। আর তোমার ওখানে গিয়ে কোনো অসুবিধা হবে না, কারণ ওখানে ওর শুধু একটা মেয়ে আছে, তাছাড়া বাসায় আর কেউ নেই। পুরো বাসাটাই ফাঁকা। মেয়েটা তোমার থেকে বড় হবে, তোমার সিনিয়র, তাই ওর কথা শুনবে। ও যা বলবে তাই কিন্তু শুনবে। আমি কিন্তু ওকে বলে দিয়েছি তোমার খেয়াল রাখার জন্য, বুঝতে পেরেছো? আমি নাকি এখন একটা মেয়ের কথা চলাফেরা করব। কি দিনকাল এখন দেখা লাগছে আল্লাহ জানে। আম্মুর দিকে তাকালাম। আম্মু ইশারায় চুপ করে খেতে বলল। আমি কিছু বললাম না, আমি মাথা নিচু করে খেতে লাগলাম। আর হ্যাঁ শব্দটা বললাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম। ঘুমানোর আগে ভাবছি ইউনিভার্সিটিতে কত সুন্দর মেয়েই না পাবো। আমাদের কলেজে তো কোনো সুন্দরী মেয়েই নেই বললেই চলে। আজ পর্যন্ত কোনো মেয়েকে দেখে ক্রাশই খেলাম না। দেখে নতুন ভার্সিটিতে কোনো মেয়েকে দেখে ভালো লাগে কিনা। এমনিতে আমার কোনো কন্যা রাশি না যে আমার কপালে মেয়ে জুটবে, আল্লাহ জানে আমি পাবো কিনা। এমনিতেই আমি আমার কলেজে অনেক প্রপোজাল পেয়েছি, অনেক মেয়ে আমাকে ভালোবাসে বলে প্রপোজ করেছে, কিন্তু কাউকে আমার ভালো লাগেনি। তাই জানি না ওখানে আমার মনের মতো একজন মানুষ পাবো কিনা। এগুলো ভাবতে বেশ ভালোই লাগছিল। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ি নিজেও জানি না। সকালবেলা ঘুম থেকে উঠতেই আব্বু বলে ওঠে, ড্রাইভার কি বলেছে? গাড়ি বের করেছে, তাড়াতাড়ি নিচে আয়, রেডি হয়ে। নাস্তা তোর রুমে দিয়েছে, তোর জন্য অপেক্ষা করছি।
আম্মু রুমে নাস্তা আগে থেকে দিয়ে গেছে, তাই ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে রেডি হয়ে নিচে আসলাম। নিচে আসতে দেখি বাইরে গাড়ি দাঁড় করানো আছে, তাই আমি ব্যাগপত্রগুলো নিয়ে গাড়িতে উঠলাম। আম্মুকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে আমি গাড়িতে উঠে পড়লাম, কারণ মনটা অনেক খারাপ। আর এর আগে কখনো আমি বাসা থেকে এতদিনের জন্য যাইনি। আম্মু কান্নাকাটি করছে, কারণ আম্মুরও মনটা খুব খারাপ। আমাকে একা বাসা থেকে পাঠিয়ে দিচ্ছে। পুরোটা বাড়িটা খালি হয়ে যাবে, কারণ বাড়িতে আমি ছাড়া তো আর কেউ ছিল না। আব্বু তো বেশিরভাগ সময় বাইরে থাকে, তাই আম্মু মন খারাপ, চোখের কোণে স্পষ্ট পানি দেখছি। আব্বু সামনে বসেছে, আমি পেছনে বসে আছি, আর গাড়ি নিজের গন্তব্যস্থানে যেতে লাগলো। প্রায় 5 ঘন্টা পর গাড়িটা একটা বাংলোর বাড়ির সামনে এসে থামলো। গাড়ি থেকে নামতে তখনই দেখলাম একটা বৃদ্ধ লোক এসে আব্বুর কাছে এসে আব্বুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, বন্ধু, কতদিন পর তোকে দেখলাম, তোকে অনেক মিস করছিলাম। তাহলে অবশেষে ঢাকায় চলে এসেছিস? হ্যাঁ, ঢাকা চলে এসেছি। আসার সময় ছেলেটাকে নিয়ে এসেছি। আর তোর ওই ভার্সিটির কথা তো বললামই তোকেই। হ্যাঁ রে, তুই বলার সাথে সাথে সব কাজ আমি আগেই কমপ্লিট করে রেখেছি। কোনো সমস্যা নেই, ও আগামীকাল থেকে ক্লাস করতে পারবে। আর ওর জন্য তো রুম আমি অনেক আগেই ঠিক করে রেখেছি। বাবা, মনে হচ্ছে তুই বাড়ি করার সময় আগে থেকে একটা রুম সিলেক্ট করে রেখেছিস। হ্যাঁ, তা তো করবই। আমাদের জামাই বলে কথা, তাকে কি আমরা অন্য জায়গায় রাখতে দিব নাকি? তুই এখন বললেও হবে নাকি? আব্বু আর আব্বুর বন্ধু কি জানি বকবক করছেন, কিছুই তো বুঝতে পারছি না। আর এদিকে আমি তো ঘেমে ঘেমে মরছি। তখনই কোথা থেকে একটা মহিলা চলে আসে। বুঝতে পেরেছি মনে হয় এই বাসা থেকে এসেছে। এত সময় ধরে লক্ষ্য করিনি, কারণ আব্বু আর ওনার বন্ধুর কথা তো তা শোনার জন্য একটু কান পাচ্ছিলাম, কিন্তু কিছুই শুনতে পেলাম না। ভালো করে তাকিয়ে দেখলাম বাড়িটা বেশ সুন্দর গোছানো, চারিপাশে ফুলের বাগান। আর চারিপাশে লক্ষ্য করলাম বাড়িটা দেখতে কোনো তামিল সিনেমার বাড়ির মতো লাগছে। বলতে হবে যে আব্বুর বন্ধু খুব টাকা দিয়ে বাড়িটা করিয়েছে। কম করে হলো তো 20 কোটি টাকার মতো খরচ হয়েছে, কারণ এত সুন্দর বাড়ি, এত সুন্দর একটা বাড়ি করতে টাকা তো খরচ হবে, এটা স্বাভাবিক। তখন এই মহিলাটা আমার কাছে আসে, আমার কাছে এসে আমার মুখ ধরে বলে ওঠে, ভাইজান, এটা আমাদের সেই ছোট্ট নিলয় না? কত বড় হয়ে গেছে, আর চেহারা কি সুন্দর হয়ে গিয়েছে দেখেছো? দেখো, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে গল্প করছো, আর ছেলেটার দিকে তাকাও, ঘেমে একাকার হয়ে গিয়েছে। তোমরা কি ওকে বাসার ভেতর ঢুকতে দেবে না? আহা, আমি তো ভুলেই গিয়েছি। এতদিন পর বন্ধুকে কাছে পেয়ে হুঁশ হারিয়ে ফেলেছি। যাও যাও বাবা, তুমি ভিতরে যাও। ছেলেটা ঘেমে কি হয়েছে, ওকে রুমটা দেখিয়ে দাও, ওকে নিয়ে যাও। আব্বু তার বন্ধু দুজনে কথা বলতে লাগলো। আর যাওয়ার সময় আব্বুর বন্ধু কাজের লোকে বলে দেয়, ওদের গাড়ির যে আসবাবপত্রগুলো আছে সবকিছু তোমরা ভিতরে নিয়ে যাও। বাবা, তুমি তোমার আন্টির সাথে ভিতরে যাও, তোমার রুমে গিয়ে রেস্ট করো। আমাকে ভদ্রমহিলাটা মানে আমাকে আন্টি তার সাথে করে বাসার ভিতরে নিয়ে যায়। বাসার ভিতরে প্রবেশ করে তো আমি অবাক হয়ে যাই, কারণ বাসাটা এত সুন্দর করে সাজানো যে বলে বোঝানোর মতো না। একদম মনোমুগ্ধকর, দেখে বোঝা যাচ্ছে বাড়িটা অনেক খরচ করে রেখেছে, তাই এত সুন্দর। আমি বাড়িটার চারপাশ ভালোভাবে তাকিয়ে দেখছি। তখনই আন্টি বলে ওঠে, আরে বাবা, তোমার আঙ্কেল শুধু ওই ভার্সিটির প্রিন্সিপাল না, তোমার আঙ্কেলের একটা বিজনেস আছে। সেই বিজনেসটা এখন আপাতত আমাদের দেশের বাইরে, তাই তোমার আঙ্কেলের ওখানে গিয়ে আসতে সমস্যা হয় বিধায় দেশে থেকে হ্যান্ড ওভার করে, তাই আর অফিসে যাওয়া হয় না। কিন্তু কিছুদিন পরেই যাওয়া লাগবে, কারণ ওখানের কাজটা শেষ করে আবার তোমার আঙ্কেলের কাজ বেড়ে যাবে, তখন আর ওখানে থাকা সম্ভব হবে না। তখন হয়তোবা তোমার অন্য কাউকে ওই দায়িত্বটা দেওয়া লাগবে। তোমার আঙ্কেল শুধু ওখানে যায়, আর কিছুই না। এত সময় পর বুঝতে পেরেছি আঙ্কেল ওখানে শুধু প্রিন্সিপাল না। আর আন্টির কাছ থেকে শুনেছি আঙ্কেলের আরো অনেকগুলো ভার্সিটি আছে, আর আঙ্কেল শুধু শখের বসে ওখানে যায়। আর এমনিতে ওনার বিজনেস আছে, ওই বিজনেসের কাজের সুবিধায় উনি সময় পায় না। আন্টি আমাকে আমার রুমটা দেখিয়ে দেয়। রুমটা বেশ বড়, অনেক সুন্দর করে গোছানো, আর চারপাশে অনেক ফার্নিচার আছে। আমার জন্য অনেকগুলো বই রাখা আছে, আর সামনে জামা কাপড়ের জন্য ড্রয়ার আছে। বলতে গেলে একদম আলিশান, কোনো লাক্সারি থেকে কম না। রুমটা দেখে মনে হচ্ছে রুমটা স্পেশালিস্ট অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আন্টি আমাকে রুমটা দেখিয়ে দিয়ে উনি চলে যায়।
আমি ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে নিচে আসলাম। এত সময় ধরে এখনো আঙ্কেলের মেয়েকে দেখিনি, মানে আব্বুর বন্ধুর মেয়েকে। তখনই আন্টি বলে ওঠে, বাসায় আমি, তোমার আঙ্কেল আর আমার মেয়ে থাকি, এছাড়া আর কেউ থাকে না। আর সাইমা তো বাসায় নেই। সাইমা বাসায় থাকলে তোমার সাথে পরিচয় করিয়ে দিতাম। ও তোর বন্ধুর সাথে কোথায় যেন ঘুরতে গিয়েছে, কবে ফিরবে তাও বলেনি মেয়েটা। মেয়েটা কথা শোনে না, আরো জানে না তুমি যে এখানে আসবে। যদি জানতো তাহলে অবশ্যই এখানে হাজির হয়ে যেত, আমাদের আগে সবকিছু করতো। আন্টির কথায় বেশ অবাক হলাম, কারণ আমি তো এর আগে কখনো নীলা আপুকে দেখিনি, মাত্র নামটা শুনলাম। আন্টির মুখে যে মেয়ের নাম নীলা, তাহলে কি করে উনি আমার জন্য চলে আসবে? উনি কি আমাকে আগে থেকে জানে নাকি? আর চিনলে আমি জানবো না? আন্টির কথা কিছু বুঝলাম না, আমি আর কথা বাড়লাম না। তখনই দেখলাম আঙ্কেল আর আব্বু চলে আসে। এসে আব্বু বলে ওঠে, আব্বু তাহলে এখনই চলে যাচ্ছে? কারণ বাগানের যে নারকেলগুলো আছে ওইগুলো পাঠাতে হবে না, না হলে যে সমস্যা আছে। আব্বু আমাকে বিদায় জানাতে এসেছে আর কথাগুলো বলতে লাগলো। নিজের খেয়াল রাখিস, আর তোর আঙ্কেল আন্টি যা বলবে তা শুনবে। আর নীলামা এখনো তো আসেনি, যদি আসে ওর কথা শুনবে, ও যা বলবে তাই করবে, বুঝতে পেরেছিস? আমি শুধু মাথা নাড়লাম, হ্যাঁ শব্দটা বললাম, আর কিছু বললাম না। তখনই আন্টি বলে ওঠে, কি বলছেন ভাই, আপনি মাত্র এসেছেন আর এখনই চলে যাবেন? অন্তত আমাদের বাসায় দুপুরের খাবারটা খেয়ে যান, এসে চলে যাবেন। এটা কেমন ধরনের কথা? না ভাবি, আমি এখন আমার হাতে একদমই সামনে, আমি বাইরে খেয়ে নিব। আমার হাতে একদম মোটেও সময় নেই। আমাকে তো অনেকবার রফিক বলেছে, ওর কথা তো শুনতে পাচ্ছি না। ওই শালার কথা বলে লাভ নাই, কতবার ওকে বলেছি কিন্তু শুনছে না। কি করার আছে? ওকে তো মাঝে মধ্যে আমার প্রচুর পরিমাণ রাগ হয়, মন চাই ওকে উগান্ডা পাঠিয়ে দিই। বন্ধু, এখন কি আগের বয়স হয়েছে? ছেলে মেয়ে বড় হয়েছে, ওদের সামনে বিয়ে শাদী দিতে হবে, সমস্যা কি? শর্ত তো এখন আরও গভীর হবে, ঘনিষ্ঠ হবে, আত্মীয় হবে, তাতে তো সমস্যা দেখছি না। তোকে নিয়েই তো আর পারলাম না, দুপুরের খাবারটাও খাবে না। আচ্ছা চল তাহলে তোকে আগিয়ে দিয়ে আসি। নিলয়, সোহেল, তোর যখন যা লাগবে তখন তোর আঙ্কেলকে বলবি, তোকে সব কিছু দিবে। কথাটা বলে আব্বু ওখান থেকে চলে যেতে লাগলো। আর যাওয়ার সময় আমার হাতে কিছু টাকা দিয়ে চলে গেল। আন্টি আমাকে ওপরে গিয়ে রেস্ট নেওয়ার জন্য বলে। অনেক রাস্তা জার্নি করেছি, তার কারণে শরীরটা খুব ক্লান্ত, তাই রুমে এসে আসতেই বিছানায় শুতেই ঘুম চলে আসে। সন্ধ্যা থেকে ঘুমটা ভেঙে যায়। তখন আন্টি রুমে আসে, রুমে এসে বলে, বাবা নিলয়, তুমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসো, তোমার জন্য আমি খাবার বেড়ে যাচ্ছি। আর কাজের লোকেরা এসে তোমার রুমটা সাফাই করে দিয়ে যাবে। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম। নিচে আসে দেখি কাজের লোকেরা খাবার সবগুলো সামনে এনে দিয়েছে আর আন্টি দাঁড়িয়ে আছে। আন্টি আমাকে খাবার টেবিলে বসতে বলে, আমি খাবার টেবিলে বসি। তখনই আন্টি আমাকে খাবার বেড়ে দেয় আর বলে, আজকে আমি তোমার পছন্দ অনুযায়ী নিজের হাতে রান্না করেছি, খাবার খেয়ে দেখো কেমন হয়েছে। সত্যি আন্টি আমার পছন্দ অনুযায়ী সব খাবার রান্না করেছে। আমিও মন ভরে খেতে লাগলাম। আর আন্টি আমাকে একের পর এক খাবার দিয়ে যাচ্ছে। আন্টি মনে হয় আমাকে খাবার খাইয়ে খেয়েই মারবে, যতবার বারণ করছি শুনছে না, খাবার দিয়ে যাচ্ছে। আরে বাবা, তুমি তো দেখছি খাবার খাচ্ছ না, দেখো না খেয়ে খেয়ে কেমন শুকিয়ে গেল। তারপরে যতটুকু পেরেছি খেয়ে উঠে গেছি। এরপরে আমি রুমে চলে আসলাম। রুমে এসে দেখলাম ফোন বাজতেছে। ফোনটা দেখি আম্মু কল করেছে। ফোনটা হাতে নিয়ে রিসিভ করলাম। তখনই উপাস থেকে আম্মু বলে ওঠে, হ্যাঁ আম্মু, বিকেলে থেকে একটু ঘুমিয়েছিলাম। আন্টি আমাকে মনে হচ্ছে খাইয়ে খেয়ে মেরেই ফেলবে, শুধু খাবারই দিয়ে যাচ্ছে। তুমি কিন্তু মেডিসিন ঠিক মতো নেবে। আর হ্যাঁ, খাওয়া দাওয়া করেছো তো? তুমি তো আবার খাওয়া দাওয়া ঠিক মতো করো না। আম্মুর সাথে আরো কিছু সময় কথা বলে কলটা কেটে দিই, কারণ এর মধ্যে রুদ্র কল করেছে, তাই ফোনটা রিসিভ করলাম। ওপাশ থেকে রুদ্র বলে ওঠে, বাবা কেমন আছিস, কোথায় আছিস, খাওয়া দাওয়া করেছিস নাকি? হ্যাঁ আম্মু, বিকেলে থেকে একটু ঘুমিয়েছিলাম। আন্টি আমাকে মনে হচ্ছে খাইয়ে খেয়ে মেরেই ফেলবে, শুধু খাবারই দিয়ে যাচ্ছে। ওনারা খুবই ভালো প্রকৃতির মানুষ, আমি ওনাদের সাথে ছিলাম। আর তোর ওখানে কোনো অসুবিধা হবে না, ওখানে তুই আছিস বিধায় আমি চিন্তামুক্ত আছি। যাই হোক, এখন তুই কি করছিস? মন খারাপ করিস না, আমাদের জন্য আমরা এখানে ভালোই আছি। তুমি কিন্তু মেডিসিন ঠিক মতো নেবে।
আর হ্যাঁ, খাওয়া দাওয়া করেছে তো? তুমি তো আবার খাওয়া দাওয়া ঠিক মতো করো না। আচ্ছা বাবা, বুঝতে পারছি। তোরা তো চিন্তা করা লাগবে না, আমি ঠিকঠাক ভাবে মেডিসিন নিব। আর খাওয়া দাওয়া করেছি, এসব নিয়ে তো চিন্তা করা লাগবে না। আমার সাথে আরো কিছু সময় আম্মুর সাথে আরো কিছু সময় কথা বলে কলটা কেটে দিই, কারণ এর মধ্যে রুদ্র কল করেছে, তাই ফোনটা রিসিভ করলাম। ওপাশ থেকে রুদ্র বলে ওঠে, কিরে বন্ধু, তুই কখন গিয়ে পৌঁছেছিস? তোর খোঁজ খবর তো কিছুই পাচ্ছি না, কল তো করলি না আমাকে। এই তো দুপুরে পৌঁছেছিলাম। দুপুরে আমি বাসা থেকে খেয়ে এসেছি। আন্টি আমাকে খাওয়ার জন্য বলেছে। বাসা থেকে খেয়ে এসেছিলাম তো, তাই দুপুরে খাইনি, শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠতে মাত্র নিচে খাওয়া দাওয়া করে আসলাম। যাই হোক বন্ধু, তুই নতুন ভার্সিটিতে যাচ্ছিস। ঢাকার মেয়েগুলো নাকি অনেক সুন্দর। আমার জন্য একটা নাম্বার ম্যানেজ করে রাখিস। আমার খুব ইচ্ছে ঢাকার মেয়েদের সাথে প্রেম করব। শালা, গ্রামে থাকতে মেয়েরা তো তোর জন্য শান্তিতে বাস করতো না, আর এখন দেখিস শহরের গুলোকেও তুই ছাড়বি না। তোকে যদি কারো নাম্বার দেই, তাহলে আল্লাহ জানে তুই ওর সাথে কি করবি। বন্ধু, না, আমি বিশ্বাস করি না তুই আমার সাথে এমন করতে পারবি না। তুই তো আমার বন্ধু হতে পারিস না রে। আমার সাথে এভাবে কিভাবে করতে পারলি তুই? চুপ শালা, শালা একটা প্লে বয়। আমি তোকে চিনি না, শুধু বাটপাড়ি ছাড়া আর কিছু না। বন্ধু, বেশি না, একটা হলেই হবে। আমার তো খুব ইচ্ছে, কি করব বল? এটা তুই ছাড়া তো আর কেউ পূরণ করতে পারবে না। তোর এমন লোচামো অভিমান আমার পূরণ করতে বয়ে গেল। তুই শালা আর ভালো হবি না। প্লে বয়, প্লে বয়ই রয়ে গেলি। সারাদিন জনি সিন্সের ভিডিও দেখিস। তোকে আর মানুষ করতে পারলাম না রে বন্ধু, তোকে আর মানুষ করতে পারলাম না। ধুর হালা, তুই যদি আমার কাজটা না করিস তাহলে তোর টুনটুনি ছোট হয়ে যাবে। অভিশাপ দিলাম। শকুনে দোয়ায় কখনো গরু মরে না শালা। রুদ্রের সাথে আরো কিছু সময় কথা বলে কলটা কেটে দিয়ে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। সকালবেলা আবার ভার্সিটিতে যেতে হবে। আঙ্কেল বলেছে ওনার সাথে ভার্সিটিতে যাওয়ার জন্য। পরে ওনার মেয়ের সাথে যাব, কারণ উনি আজকে নাকি আসবে। ভার্সিটিতে বাসা থেকে বেশি দূরে না। আঙ্কেল বলেছে যাই হয়ে যাক, সকালে দেখা যাবে। এখন ঘুমিয়ে পড়ি। সকালবেলা আন্টি এসে ঘুম থেকে ডেকে দিয়ে যায় আর রেডি হওয়ার জন্য বলে। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আসলাম। তখনই আঙ্কেল গাড়ি বের করে আমাদের উদ্দেশ্যে বলে, এখান থেকে হেঁটে যাওয়াও যায়, এরপরও আমরা গাড়িতে যাই, কারণ গাড়িতে যাওয়া লাগে একটা বিষয় থাকে। আর তোমার যদি ইচ্ছে হয় হেঁটে যাওয়ার, হেঁটে যেতেও পারো, সমস্যা নেই। যেহেতু তুমি আমার সাথে যাচ্ছ, তাই গাড়িতে ওঠো। আঙ্কেলের কথায় আমি গাড়িতে উঠতেই আঙ্কেল গাড়ি স্টার্ট দেয়। ভার্সিটির উদ্দেশ্যে 2 মিনিটের মধ্যে ভার্সিটির কাছে চলে আসে। গাড়িটা ভার্সিটির গেট অতিক্রম করে ভিতরে প্রবেশ করে। আমি গাড়ি থেকে নেমে যাই। আঙ্কেল তার অফিসে প্রবেশ করে। আর ভার্সিটির দিকে ভালোভাবে তাকিয়ে দেখি ভার্সিটির ক্যাম্পাসটা অনেক সুন্দর আর মনোমুগ্ধকর। দেখতে ভালোই লাগে। মন থেকে মনে হচ্ছে এখানে বড় লোকের ছেলেরা আড্ডাখানা। ক্যাম্পাসের দিকে তাকালে বোঝা যায়। হঠাৎ করে মনে হলো ফোনটা তো বাসায় রেখে এসেছি, তাই দৌড়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আসলে আঙ্কেল যেখান থেকে আমাকে এনেছে, তাই সহজে বাসাটা আর ভার্সিটিটা চিনে ফেলেছি, কারণ ভার্সিটি থেকে বেশি একটা দূরে না বাসাটা। বাসায় এসে আমি ফোনটা নিয়ে বের হব, তখনই আন্টি বলে ওঠে, কি ব্যাপার নিলয়, মাত্র যে তুমি গেলে আবার দেখে চলে এসেছো, কি হয়েছে? কোনো সমস্যা? না, ফোনটা রেখে গিয়েছিলাম সেজন্য। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি যাও। আন্টিকে বিদায় জানিয়ে আমি ওখান থেকে সোজা ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরি। হঠাৎ করে একটা মেয়ের সাথে ধাক্কা লাগে। মেয়েটা পড়ে যায়। তখনই মেয়েটা বলে ওঠে, আল্লাহ গো, কোন খাম্বায় আমাকে ধাক্কা মেরেছে, কোমরটা ভেঙেই গেল মনে হয়। আমি তাকিয়ে দেখি একটা অপরূপ সুন্দরী মেয়ে, যে মেয়েটাকে আমি ধাক্কা দিয়েছি। মেয়েটার এই রূপে আমি যেন মুগ্ধ হয়ে গেছি। এক দৃষ্টি দিয়ে মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। মেয়েটার মায়াবী চোখ যেন কথা বলছে। আমি এক কথায় মেয়েটাকে প্রথম দেখে ক্রাশ খেয়ে গেলাম। এত সুন্দর মেয়ে আমি মনে হয় আমার লাইফেও দেখিনি। ঢাকায় এসে তাহলে জীবনটা সার্থক হলো। অন্তত আমার কাজটা তো খুঁজে পেলাম। না হয় গ্রামের মধ্যে আজ পর্যন্ত কারো প্রেমেই পড়তে পারলাম না। মেয়েটা এখনো পড়ে আছে আর আমাকে বকবক করে কি যেন বলছে। আমি তো মেয়েটার দিকে তাকিয়ে আছি। আমার তো কোনো হুঁশই নেই। যখন হুঁশ আসে বুঝতে পারি মেয়েটা হাত বাড়িয়ে ওঠানোর জন্য আমাকে বলছে। কি হলো? একে তো ফেলে দিয়েছেন, আবার ক্যাবলাকামদার মতো দাঁড়িয়ে আছেন কেন? হাতটা বাড়িয়ে দিন, ওঠান আমাকে। মেয়েটার হাতটা ধরতেই পুরো শরীরের মধ্যে বিদ্যুতের মতো চমকে উঠলো।
এত সুন্দরী একটা মেয়ে, তার উপর লাইফে প্রথম কোনো মেয়ের হাত ধরেছে, তাই কেমন জানে ফিল হতে লাগলো। আমাকে বলে ওঠে, চোখ কপালে নিয়ে হাঁটে নাকি যে দেখতে পান না? আসলে সরি, কথাটা বলবো তখনই দেখলাম কিছু ছেলে বাইকে করে এসে বলতে শুরু করে, মানে এক কথায় এলাকার বাজে নোংরা ছেলে পেলে মেয়ে দেখতে যারা উত্তপ্ত করতে পছন্দ করে। আর আমার সামনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে, মেয়েটার কথা তো মুখে বলে প্রকাশ করা যাবে না, অসম্ভব সুন্দরী। এক কথায় বলতে গেলে আমি এর মতো সুন্দরী মেয়ে আর এমন রূপবতী কাউকে দেখিনি। ছেলেগুলো এই মেয়েটাকে দেখে এমন পাগল হয়ে গিয়েছে, কারণ মেয়েটার রূপে যে কোনো ছেলেই পাগল হতে বাধ্য, কারণ মেয়েটা যে দেখতে অসম্ভব সুন্দরী। ছেলেগুলোর মধ্যে যে লিডার হয়েছে, মেয়েটার ওনা ধরতে যাবে তখনই ওদের লিডার আসে, আমাকে মারার জন্য তেড়ে আসে। কিন্তু ওরা তো জানে না আমি যে শহরের মুরগি না, গ্রাম থেকে বড় হয়েছি, তাই আমার কুস্তিগিরি সব কিছুই আছে। দুটো আমার কাছে আসতো, দুটোকে দুটো লাঠি মেরে অজ্ঞান দিয়ে, সামনে থেকে আরো দুটো আসলে একটা ঘুষি দিয়ে প্রথমটাকে নাক থেকে রক্ত বেরোতে লাগলো, আরেকটাকে আমি বাইকের সাইলেন্সারটা খুলে ফেলি। এটা দেখে তো পরেরটা ভয়ে পালিয়ে যায়। পাশে যেটা ছিল ওকে ওই স্টিকটা দিয়ে বেধড়ক পেটাতে লাগে। আমার এমন মার দেখে মেয়েটা আমার কাছে এসে বলে ওঠে, থাক, এভাবে আর মারবেন না। কিভাবে মারলে তো একেবারে মরেই যাবে, পরে তো আবার আরও অনেক বড় সমস্যা হবে। ছেড়ে দিন, এমনিতে অনেক মার খাইছে। আপনার হাতে আর গায়ে যে শক্তি, আমার তো মনে হয় 4-5টা কি 10-12টা একসাথে আসলেও আপনি একাই হ্যান্ডেল করে নিতে পারবেন। আপনি কি ভেবেছেন যে আমি পারবো না? আমি শহরের না, আমি গ্রাম থেকে এসেছি, তাই আমি শহরের মুরগির মতো এমন ভীতু না। যাই হোক, আই এম সরি, ইচ্ছাকৃতভাবে আমি আপনাকে ধাক্কা দিইনি। ওমা, ছি ছি, আপনি আমাকে সরি বলছেন কেন? আপনার ভুল হয়েছে, আমি আপনাকে ভুলবশত যাতা বলেছি। এরপরে আপনি আমাকে বাঁচিয়েছেন, আমি আপনাকে ধন্যবাদ আর সরি দুটোই বলবো। কিন্তু আপনি আমাকে নিজেই বলেছেন, এটা কি ঠিক হলো? আচ্ছা বাদ দেন, আমার ভার্সিটি দেরি হয়ে যাচ্ছে, ভার্সিটিতে যেতে হবে। ও আচ্ছা, আপনি আমাদের ভার্সিটিতে পড়াশোনা করেন নাকি পড়াতে যাচ্ছেন? এবার একটু বিরক্ত হলাম, এমনিতে মেয়েটার জন্য দেরি হয়ে গেল। আর না, আমি কেন পড়াতে যাব? আপনার কি মনে হয় আমি ওখানে পড়াতে যেতে পারি? আমার এখনো বয়স অতটুকু হয়নি, আর আমি এখনো পড়াশোনাই শেষ করিনি। আমি এখনো ওখানে স্টুডেন্ট। মেয়েটাকে দেখে আমার সিনিয়র মনে হলো, তাই ভাবলাম আপু বলে সম্বোধন করাটাই উচিত হবে। ও তাই নাকি? আমি তো ওই ভার্সিটির দিকেই যাচ্ছি, তাহলে চলেন একসাথে দুজনেই ভার্সিটির দিকে যাই। কেন আপু, আপনি কি ওই ভার্সিটিতেই পড়েন নাকি? আপু বলার সাথে সাথে মেয়েটা কেমন জানি না রেগে যায়, আর রেগে আমার কাছে এসে আমার সামনে বরাবর দাঁড়িয়ে বলতে শুরু করে, আমার নাম সাইমা, তুমি আমাকে সাইমা বলেই ডাকবে, আর আমি ওখানে একজন টিচার। তাহলে তো আপনি আমার ম্যাডাম হবেন। তাহলে আমি আপনাকে কিভাবে নাম ধরে ডাকি সেটা বলেন তো। তো কি হয়েছে, আমি অনুমতি দিয়েছি, তাই এখন থেকে তুমি আমাকে নাম ধরেই ডাকবে। আমি তোমার থেকে বেশি না, মাত্র 4 বছরের সিনিয়র হবো, এতে কোনো সমস্যা নেই। আর আমি যেহেতু বলেছি তোমাকে নাম ধরে ডাকতে, তাহলে আর কোনো প্রবলেম হবে না। মেয়েটা কেমন পাগল স্বভাবের, তাই কিছু বললাম না। বলে আমি মেয়েটার সাথে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে রওনা ধরলাম। ভার্সিটিতে যেহেতু কাছেই, 5 মিনিটের মধ্যে ভার্সিটির সামনে এসে পৌঁছালাম। আমি বারে বারে আড়ে চোখে মেয়েটার দিকে তাকাতে লাগলাম, কারণ একটাই, মেয়েটা দেখতে অসম্ভব সুন্দর, তার উপর ক্রাশ খেলাম। মেয়েটার পিছু করতে করতে আমি ভার্সিটির ভিতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করে ক্যাম্পাসের দিকে ঢুকে গেলাম। জানি না ছেলেটাকে দেখে কেন আমার কাছে খুব আপন মনে হলো। ছেলেটা যেন আমার অনেক চেনা। আজ পর্যন্ত কত ছেলেই না আমার কাছে এসে প্রপোজ করেছিল, কিন্তু কাউকে আমি আমাকে ভালোবাসে মনটা দিইনি, কারণ আমি শুধু একজনকে আমার এই ভালোবাসাটা দেবো বলে রেখে দিয়েছিলাম। ছোটোবেলা থেকে যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তাকে ভালোবাসবো, আর সেই মানুষটাই আমার সব কিছু দিয়ে দেবো। আমার সব ভালোবাসা সেই মানুষটার জন্য, যে মানুষটার সাথে আমার বিয়ে ঠিক করেছে আমার বাবা মা। ভার্সিটির ভেতরে ঢুকে ক্যাম্পাসটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখছিলাম, তখনই হঠাৎ করে একটা মেয়ের সাথে ধাক্কা লাগে। সরি, আসলে আমি খেয়াল করিনি, আসলে আমি ভার্সিটিতে নতুন। ও আচ্ছা, সমস্যা নেই, না দেখে হয়েছে। আচ্ছা, আপনি কোন ডিপার্টমেন্টে আছেন আর কোন ইয়ারে? জি, আমি নতুন অ্যাডমিশন নিয়েছি, এবার ফার্স্ট ইয়ারে। ও, তাহলে তো তুমি আমার 2 বছরের জুনিয়র। ও আচ্ছা, তাহলে সরি আপু। সমস্যা নেই, তুমি আমাকে আপু বলার প্রয়োজন নেই, তুমি আমাকে এখন থেকে তুমি করে থাকতে পারো। আর আমি হচ্ছি শ্রাবণী, তুমি?
জি, আমি নিলয়। আমি রাজশাহী থেকে এসেছি। এখানে আমার আব্বুর বন্ধুর বাসায় উঠেছি। ওখান থেকে আমি পড়াশোনাটা চালাচ্ছি। ও আচ্ছা, ভালো তো। তাহলে বলো, এখন তুমি কোথায় যাচ্ছিলে? আসলে আপু, আমি আমার ক্লাসটা খুঁজে পাচ্ছিলাম না। ওটা খোঁজার জন্যই এদিকে ওদিকে হাঁটছিলাম। তুমি আমাকে আপু বলে ডাকলে, তোমার মতো এমন একটা হ্যান্ডসাম ছেলে যদি আমাকে আবু বলে ডাকে, তাহলে কেমন লাগে বলো? আমি এখনো সিঙ্গেল তো। সেবার মতো বলে দিয়েছি আমাকে আপু বলে ডাকবে না। এখন থেকে আমি তোমার বন্ধু, তাই আমার নাম শ্রাবণী। শ্রাবণী আর তুমি এই দুটো বলেই ডাকবে। তোমাকে আমার বেশ ভালো লেগেছে, তাই কিন্তু তোমাকে আমি র্যাগিং করছি না। না হলে কিন্তু এত সময় অন্যদের মতো তোমারও কি হতো জানো না। ভালো করে লক্ষ্য করে দেখি, ঠিকই তো মেয়েটা যা বলছে। আসলে সবাইকে র্যাগিং করছে আশেপাশের সিনিয়র মেয়েরা। তাই আমি মেয়েটার কথায় চুপচাপ যা বললো সবকিছু মেনে নিলাম। এরপরে মেয়েটা হঠাৎ করে আমার হাত ধরে মেয়েটা আমাকে ভার্সিটির ভিতরে নিয়ে যায়। এরপরে আমার ক্লাসটা আমাকে দেখিয়ে দেয়। মেয়েটা আমাকে অবাক করে দিয়ে ক্লাসের ভিতরে প্রবেশ করে বলে ওঠে, এই যে আমার জুনিয়র ভাই আর বোনেরা, মন দিয়ে ভালো করে শোনো। এর নাম নিলয়, আর ও ভার্সিটিতে নেই, তোমাদের পড়বে। তাই তোমরা কেউ ওর সাথে খারাপ ব্যবহার করবে না। আর এতটুকু মেয়েরা জেনে নাও, ও আমার বন্ধু, তাই কেউ ওর দিকে চান্স মারার চেষ্টা করবে না। বুঝতে পেরেছো? এই চকলেট বয়টা শুধু আমারই। কিছুই বুঝলাম না মেয়েগুলো আমার সাথে কি শুরু করে দিয়েছে। একের পর এক যা ইচ্ছে তাই করছে। এখন রাগ হলো যে কিছু করার নেই। আমার চুপ করে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ করে খেয়াল করলাম পেছনে ওই মেয়েটা দাঁড়িয়ে আছে। ও সরি, সাইমা। আসলে উনি তো আবার আমাদের এখানে টিচার, তার মানে ওনার প্রথম ক্লাসটা আমার এখানেই। ওনার চোখের দিকে তাকিয়ে দেখলাম কেমন রাগে চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি শ্রাবণীর কাছে এমন ঘষাঘষি করে দাঁড়ানোর কারণে, কিন্তু এমন রাগ দেখাচ্ছে কেন বুঝতে পারছি না। আর ওই মেয়েটাও কি শুরু করে দিয়েছে বুঝতে পারছি না। শ্রাবণী আরো কিছু কথা বলে ওখান থেকে সোজা চলে যায়। আমি ক্লাসে এসে বসে পড়ি। তখনই সাইমা ক্লাসে প্রবেশ করে। সাইমা ক্লাসে প্রবেশ করছে, সবাই বলে ওঠে গুড মর্নিং। বুঝছি না, ছেলেটার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই, তারপরও ছেলেটা একসাথে ওই মেয়েগুলোকে দেখলে আমার মনের ভিতরটা এমন কেন করে উঠছে? আমার কেনই বা এভাবে রাগ হলো? কিছুই তো বুঝতেছি না। যাই হোক, আমি বুঝতেছি না, যা হয় হবে, বাসায় গিয়ে দেখা যাবে। এখন এখানে কিছু বলা ঠিক হবে না। ক্লাস শেষে ছেলেটাকে জিজ্ঞেস করতে হবে ওরা বাসা কোথায়, কোথায় থাকে, আর কোথা থেকে এখানে এসেছে। আমি তো আগের থেকে এখানে দেখিনি। আমি তো ঘুরতেও গিয়েছিলাম, এই তো 3 মাস হয়ে গিয়েছে। আমি ঘুরতে গিয়েছিলাম, ঘোরা থেকে এসে ছেলেটাকে দেখছি। এখানে এসেই ওকে আজ আমি ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে নাকি? আমাকে আমার দিকে হাত ইশারা দিয়ে কথাটা বলল। ওনার কথা শুনে আমি দাঁড়ালাম। তখন উনি আমাকে প্রশ্ন করলো, তোমাকে তো আমি আগে আমার বাড়িতে দেখিনি। তুমি কি নতুন অ্যাডমিশন নিয়েছো? আমি তো কিছুদিন ছিলাম না, এর আগেই নিয়েছো নাকি? আর কিছু বলতে না দিয়ে আমি নিজেই বলে উঠলাম, না আসলে আমি আজকে অ্যাডমিশন নিয়েছি। আমার আব্বু আমাকে এখানে নিয়ে এসেছে আমার আব্বুর বন্ধুর বাসায়। ওখান থেকে আমি এখানে পড়াশোনার জন্য আসি। আর আজকে আমার ফার্স্ট ডে। ছেলেটার কথা শুনে কেমন জানি না তলপেটটা মুচড় দিয়ে উঠলো। আব্বুর কাছ থেকে শুনছিলাম যে নিলয় নাকি আসবে পড়াশোনার উদ্দেশ্যে, কিন্তু ছেলেটা এখানে তা তো লেখা আছে আবির, নিলয় তো না। কোনো প্রশ্ন করলো না। উনি নিজের মতো করে আমাদেরকে লেকচার দিয়ে চলে যায়। একে একে সবগুলো ক্লাস শেষ করে আমি বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা দিলাম। যেহেতু বাসাটা কাছেই, তাই আঙ্কেলকে বলেছি আমি হেঁটেই যাব। আঙ্কেল অনেকবার বারণ করেছে, কিন্তু আমি আঙ্কেলকে বলেছি হাঁটলে শরীর ভালো থাকে। আমি হাঁটছিলাম, তখনই দেখলাম আমার সামনে একটা মেয়ে হেঁটে যাচ্ছে। মেয়েটাকে পেছন থেকে কেমন জানি না চেনা চেনা লাগছে, কিন্তু আমি মাথা নিচু করে হাঁটতে লাগলাম। লক্ষ্য করলাম কেউ আমার পিছনে ঘুরে পিছন ফিরে তাকিয়ে দেখি ওই ছেলেটা। তখন একটু রাগ হলো, পিছন ফিরে ছেলেটাকে সামনে আসতে বললাম। মাথা নিচু করে সামনে দিয়ে হাঁটছিলাম, তখনই কারোর সাথে ধাক্কা লাগে। বলতে গেলে কারো নরম জায়গার মধ্যে আমার মাথাটা স্পর্শ হয়। তখনই আমার সুন্দর টুকটুকে গাল দুটো লাল হয়ে যায়। তোমাকে আমি ভালো মনে করেছিলাম, কিন্তু তুমি দেখি ওই ছেলেগুলোর মতোই অসভ্য। তুমি সে কখন থেকে আমার পিছু করছো, তারপর এখন আবার যা করেছো। বিশ্বাস করেন ম্যাম, আপনি যা ভাবছেন তা মোটেও ঠিক না, সম্পূর্ণ পরিমাণে ভুল। কারণ আমি ইচ্ছাকৃতভাবে আপনাকে এখন ধাক্কা দিইনি।
এরপরেও আমি কিন্তু আপনার পিছু করছি না। তুমি কি ভেবেছো আমি কিছু বুঝিনি? এখানে আমার বাসা ছাড়া আর অন্য কারোর বাসা নেই, কারণ রাস্তার দুই পাশে সবগুলো জায়গা আমাদের। তাহলে তুমি কোথায় যাচ্ছিলে? আঙ্কেলের বাসার কাছে চলে এসেছি, আর আমাদের কথা শব্দ শুনে আন্টি বাসা থেকে বের হয়ে গেটের দরজা খুলে দেখে আমাকে সাইমা বকাবকি করছে। তখন উনি সামনে এসে বলে ওঠে, নিলয় বাবা, তোমাকে সাইমা বকেছে কেন? তুমি আবার কি করেছো? বাবা মানে বুঝলাম না। আম্মু তুমি আবার কোথা থেকে আসলে? আর তুমি ওকে চেনো কিভাবে? আন্টির কথায় আমিও বেশ অবাক হলাম, কারণ এখন আমি বুঝতে পেরেছি যে ম্যাম হচ্ছে আঙ্কেলের একমাত্র মেয়ে, আমার আব্বুর বন্ধুর একমাত্র মেয়ে। তার মানে আমার তখন মাথা ঘুরছে, আমি এত সময় তার সাথে কি করছিলাম? আল্লাহ গো, আমি ওর গায়ে হাতও তুললাম। আমি কি ভুল করেছি? ছি ছি, আমি তো জানতাম না। আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু নিলয় মানে ও কোন নিলয়? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন, তোর কি মাথার সবকিছু হারিয়ে গেছে নাকি? ভুলে গেলি নাকি এটা কোন নিলয়? তোর আঙ্কেলের ছেলে। আল্লাহ, এখন তো আমার কাছে খুবই লজ্জা লাগছে। কি করছে কি জানি। এখন আম্মু সামনে আছে বলে কিছু করতেও পারছি না। যাই হোক, সমস্যা নেই, ভালোবাসা দিয়ে না হয় বাকিটা শোধ করে দিব, যেহেতু থাপ্পড় মেরেইছি। তোমার গালটা তো লাল কেন? কোনো সমস্যা হয়েছে? না আন্টি, কোনো সমস্যা হয়নি, এমনিতে হয়তো বা কোনো মশা পড়েছে তাই। কি রে, এভাবে এখানে দাঁড়িয়ে বকবক করবি? আয় ভেতরে আয়, দুজনকে আমি খাবার দিচ্ছি। আমি আন্টির সাথে উপরে চলে গেলাম, গিয়ে আমার রুমে গিয়ে ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমে গিয়ে গোসল করে বের হলাম। তখন আমার শরীরে কিছুই পড়া ছিল না, আসলে কিছু ছিলই না। তখনই দেখলাম সাইমা আপু রুমে প্রবেশ করে। আমার এমন অবস্থা দেখে লজ্জায় পারছে না। আমি তো চোখ দুটো হাত দিয়ে ঢেকে ফেললাম। একে একে আপনি এইভাবে দেখছেন? আমার তো লজ্জা লাগছে, প্লিজ বের হয়ে যান, আমি এখনো চেঞ্জ করে তারপরে আসি। তো কি হয়েছে? এত লজ্জা পাওয়ার কি আছে? সব তো আমি দেখবো, তাছাড়া আর কে দেখবে? কি লুচ্চা মেয়ে রে বাবা, আমি কি বলছি আর মেয়েটা কি বলছে কিছুই তো বুঝে উঠতে পারছি না। কি জন্য এসেছেন সেটা বলেন প্লিজ, আমার লজ্জা লাগছে, না হলে আমি ওয়াশরুমে চলে যাব। আমার জামাইটা দেখি খুবই লাজুক টাইপের। আসলে আমি সরি, আমি তোমাকে না বুঝেই থাপড় মেরেছি, সেজন্য আমি বুঝতে পারিনি। আরে সমস্যা নেই, এটা তো না বুঝে হয়েছে, এতে আমি কিছু মনে করিনি। না, তুমি মনে করেছো, তোমার গালে খুব ব্যথা লেগেছে তাই না? কথাটা বলে আমার সামনে এগোতে লাগলো সাইমা। আমি পেছাতে লাগলাম আর বলতে লাগলাম, এই সাইমা আপু, হচ্ছেটা কি? আপনি আমার সামনে এইভাবে আসেন কেন? আপনাকে আপনাকে লজ্জা শরম নাই? আগেই তো বললাম আমি কিছুই মনে করিনি। চুপ করো, তুমি কি বুঝবে? আমি দেখেছি তোমার গালে লেগেছে। কথাটা বলে সাইমা আপু আমার কাছে চলে আসে। আমার কাছে এসে আমার হাতটা ধরে ওনার কাছে নিয়ে আসে। এরপর আমার ঠোঁটটা উনি জোর করে ওনার নিজের দখলে নিয়ে নেয়। এত কিছু এত তাড়াতাড়ি হয়ে গিয়েছে যে নিজেই বুঝতে পারলাম না আমার সাথে কি ঘটে গেল। আমার কাছে যেন সবকিছু স্বপ্নের মতো লাগছে। সাইমা আমাকে কিস করে দৌড়ে ওখান থেকে পালিয়ে যায়। যে মেয়েটা আমাকে পাত্তাই দিচ্ছিল না, সেই মেয়েটা আমার গালে কিস করলো, গালে না ঠোঁটেও। বিষয়টা বুঝলাম না, আমি কিছুই বললাম না। আমি তো হাদারামের মতো দাঁড়িয়ে রইলাম। আমি রেডি হয়ে নিচে আসলাম খাবার টেবিলে। আন্টি আমাকে আর সাইমাকে খাবার পেড়ে দিচ্ছে, আর পায়ের নিচ থেকে সাইমা আমাকে আমার পায়ের নিচ থেকে বারে বারে টোকা দিচ্ছে। একটা বিষয় বুঝতেছি না, সাইমা যখন থেকে শুনেছে আমি তার আঙ্কেলের ছেলে, তবে থেকে আমার সাথে কেমন জানি বিহেভিয়ার করা শুরু করেছে। আমি সবকিছু সহ্য করে খাওয়া দাওয়া করে রুমে গেলাম। তখনই আন্টি এসে বলে ওঠে, বাবা, তোমার যদি ভালো না লাগে তাহলে বাইরে থেকে ঘুরে আসো। আর সাইমা তো মনে হচ্ছে একটু পার্লারে গিয়েছে, তুমি বাইরে থেকে একটু হেঁটে আসো। তাহলে সাইমা আসলে দুজনে একসাথে ওর সাথে ঘুরতে যেও। আমি দেখছি তোমার কেমন জানি না বাসার মধ্যে ভালো লাগছে না। হ্যাঁ আন্টি, আসলে ভালো লাগছে না, তাই একটু গিয়ে ঘুরে আসি। কথাটা বলে আমি বাসা থেকে বের হই। কোনোটাই নিইনি, ফোনটাও নিইনি, কারণ ফোনটার কাজ নেই। পার্লার থেকে এসে নীলের রুমে গিয়ে দেখি ও রুমে নেই, ওর ফোনটা বাজছে। ফোনটা হাতে নিয়ে দেখি আননোন নাম্বার, তাই আমি কলটা রিসিভ করি। তখনই ওপাশ থেকে একটা মেয়ে বলে ওঠে,
জান, কেমন আছো? কোথায় আছো তুমি জান? তুমি বের হও, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। ভার্সিটি থেকেই আমাকে না বলে তুমি চলে গেছো কেন? এই মেয়ে, তোমার কত বড় সাহস? তুমি কাকে জান বলছো? আর কল করেছো কাউকে? তোমার সাহস তো কম না? তুমি জানো তুমি কাকে কল করেছো? এই মেয়ে, তুমি কে? আমি আমার ভালোবাসার মানুষকে কল করেছি। তুমি কথা বলার কে? আর ওর ফোন তোমার কাছে কেন? তোমার নাম কি সেটা বলো, মাথা প্রচন্ড গরম হয়ে যাচ্ছে কিন্তু। আমি নীলের ভালোবাসার মানুষ, শ্রাবণী। তুমি কে? তার মানে আর কিছুই বাকি নেই। ওই সময় যেই মেয়েটাকে দেখেছি নীলয়ের সাথে, ঠিক সেই মেয়েটার উপর রাগে আমি ফোনটা ফেলে ভেঙে দিই। আমার কেন যেন রাগ থামছেই না। আমি যখন প্রচণ্ড পরিমাণে রেগে যাই তখন বাসার সব কিছু ভাঙতে শুরু করি। একের পর এক সব কিছু ভেঙেই যাচ্ছি। আম্মু প্রশ্ন করেই যাচ্ছে, কোনো উত্তর দিচ্ছি না, কারণ আমার রাগ থামছে না। তখনই আব্বু আসে। আব্বু এসে বলে, মামনি, তুমি এমন করছো কেন? কি হয়েছে আমাকে সবটা খুলে বলো, আমি সব কিছু সমাধান করে দিচ্ছি। তুমি একটিবার আব্বুকে বলো। আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে সব কিছু খুলে বললাম। তখন আব্বু বলে ওঠে, তুমি চিন্তা করো না, আমি এখনই নিলয়ের আব্বুকে ফোন করে বলছি, উনি আজকে চলে আসবে। আর তুমি চিন্তা করো না, তোমার নিলয়কে আমি তোমার হাতেই তুলে দেব। হাঁটতে বের হয়েছি। হাঁটতে হাঁটতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। পরে শেষমেশ বাসাটায় খুঁজে বের করলাম, কিন্তু একে তো পুরো বাড়িটা এত সাজানো কেন? আমি কি ভুলবশত অন্য বাড়িতে চলে এসেছি? একই তো ফোনটা আমি রেখে এসেছি, তার উপর আবার এমন অবস্থায়। যাই হোক, ভয় হলো। একটু ভিতরে ঢুকে জিজ্ঞেস করি। ভিতরে ঢুকতেই আমি যেন পড়ে যাওয়ার মতো অবস্থা, কারণ আমার সামনে দাঁড়িয়ে আছে আব্বু। তখনই আব্বু আমার গালে ঠাস। তুই এখানে আসতে না আসতে কি শুরু করে দিয়েছিস? তোর সমস্যাটা কি? আমি তোর নামে এটা কি শুনছি? আমি তো কিছু বুঝে উঠতে পারছি না যে আমি আসলে করেছিটা কি। আমি দেখলাম আম্মু দাঁড়িয়ে আছে। তখন আম্মু এসে বলে, আমি টেনশনে আছি ছেলেটাকে নিয়ে, তুমি আবার ওর গায়ে হাত তুলেছো। আম্মু হয়েছেটা কি? আর আঙ্কেলের বাসায় এমন সাজানো কেন? আর কি হয়েছে? আব্বু এসব কি বলছে? আমি আবার কি করেছি? এখন আর কোনো কথা বলার সময় নেই বাবা, তুই চুপ থাক। আজকে তোর বিয়ে, তাই বাড়িটা এভাবে সাজানো। তুই চল, উপরে গিয়ে তুই রেডি হবি। কিছুই তো বুঝলাম না। মাথার ওপর দিয়ে সবকিছু চলে গেল। আম্মু আমাকে একটা রুমে নিয়ে গেল। পাঞ্জাবি আর শেরওয়ানিটা পরিয়ে নিচে আসতে বলল, আর বলে গেল তাড়াতাড়ি আসার জন্য, কারণ আব্বুর মাথা নাকি প্রচুর পরিমাণ গরম হয়ে গেছে। আমি কিছু বললাম না, চুপ করে আম্মুর কথা মতো পাঞ্জাবি শেরওয়ানি দুটো পরে নিচে আসলাম। আমি যেন এখনো স্বপ্ন দেখছি। আমার সাথে কি হচ্ছে বুঝে উঠতে পারছি না। আর আমাকে হুট করে বিয়ে দিয়ে দিচ্ছে, তাও আবার আঙ্কেলের বাসায়। কার সাথে কি, কিছুই তো বুঝতে পারছি না। আমাকে একটা স্টেজে নেওয়া হয়। দেখতে দেখতে বিয়ের কাজটা সম্পন্ন হয়। আমি বাসার এক কোণে দাঁড়িয়ে আছি, আর আমাকে অবাক করে দিয়ে আমার বউকে সাইমাপুর রুমে দিয়ে এসেছে। বিষয়টা বুঝলাম না কেন আমার নতুন বউকে নিয়ে গেল। আমি দাঁড়িয়ে আছি, তখন আব্বু পেছন থেকে ডাক দিয়ে বলে ওঠে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা ভিতরে যা। মেয়েটা বসে আছে, এখানে দাঁড়িয়ে কি করছিস? এমনিতে অপরাধ করেছি, তার উপর তুই মেয়েটাকে একা রুমের মধ্যে রেখে দাঁড়িয়ে আছিস? এমনিতে আব্বু রেগে আছে, তাই আমি আর কিছু বললাম না। চুপ করে মাথা নিচু করে রুমের ভিতরে প্রবেশ করলাম। রুমের ভিতরটা অন্ধকার। খাটের উপর দেখলাম কেউ নেই। সামনে যেতেই তখনই পেছন থেকে কেউ ছুরি ধরে বলে উঠল, মেয়েটাকে সত্যি করে বলো, নাহলে কিন্তু তোমার খবর আছে। দেখি সাইমা। তাই সাইমাকে ভয়ে ভয়ে বললাম, বিশ্বাস করো, আমি ওই মেয়েটাকে ভালোবাসি না। মেয়েটা নিজে থেকে আমাকে প্রপোজ করেছে। আমি মেয়েটাকে সত্যিই ভালোবাসি না। হ্যাঁ, আমি বিশ্বাস করি না। তুই ওই 7 জন্মের সেই 7 জন্মী মেয়েটাকে ভালোবাসিস আর ওর কাছে গিয়েছিস? সত্যি বলছি, বিশ্বাস করো, আমি ওকে ভালোবাসি না। ও নিজে থেকে এসেছে। আমি ওই দিন ভুলবশত তোমার গালে হাত তুলেছি, বিশ্বাস করো। তাহলে সত্যি করে বল, তুই কাকে ভালোবাসিস? নাহলে কিন্তু এই ছুরিটা তোর পেটে আমি ঢুকিয়ে দেবো। তোর পেট একদম ফুটো করে দেবো বলছি, আমি সত্যি করে বলছি। কিন্তু আমি সত্যি বলতে তোমাকে ভালোবাসি। আর বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারি না। তুই যে আমাকে ভালোবাসিস এই কথাটার প্রমাণ দে, নাহলে কিন্তু আজ তোর খবর আছে। শয়তান কোথাকার, তোকে আমি মেরেই ফেলবো, কারণ তুই আমাকে কষ্ট দিয়েছিস। সিনিয়র হলে মেয়েটা একদম বাচ্চাদের মতো। বাচ্চামো করা আর গেল না, তাই পাগলিটাকে বোঝাতে হবে আমি তাকে ভালোবাসি। কি আর করার, সিনিয়র মেয়েকে একটু ভালোবাসা আর রোমান্স করলে ওরা গলে যায়। দেখবেন আপনারা কিভাবে রোমান্স করে গোলাতে হয়।
আমি সাইমার ঠোঁটটা আমার ঠোঁটের সাথে এক করে ফেলি। এরপর প্রায় 5 মিনিট পর সাইমাকে ছেড়ে দিয়ে তখন সাইমা বলে ওঠে, এক পিচ্ছি ছেলে, এটা কি করলি? লুচ্চা কথাকার, আমার সাথে এমন করলি কেন লুচ্চু? আমি তোমাকে ভালোবাসি, এটা তোমাকে বোঝাইলাম, তুমি তো বোঝোই না, বাচ্চা মেয়ে। এভাবে কেউ কিস করে? লুচ্চা কথাকার। ও আচ্ছা তাই না, আমি তাহলে লুচো। তাহলে ঠিক আছে, আমার সাথে কথা বলার দরকার নেই, আমি ওই মেয়েটার কাছে চলে যাই, আমি তো লুচো। কি বললি তুই শয়তান? ওই মেয়েটার কাছে চলে যাবি? তবে রে। কথাটা বলে সাইমা আমার উপর উঠে পড়ে। এরপর আমার গালে ঠোঁটে সারা শরীরে কিস করতে লাগলো। তোর পুরো শরীর আমার, তোর সব কিছুই আমার, তাই আমি ছাড়া তুই অন্য কারোর কাছে যেতে পারবি না। সব সময় আমি তোকে আমার কাছেই রেখে দেবো। আমি তোকে কে একদম শেষ করে ফেলবো, শয়তান ছেলে কোথাকার। আমাকে পাগলের মতো কিস করতে লাগলো। আমি ওর সাথে রেসপন্স করতে শুরু করলাম। এভাবেই শুরু হয় আমাদের বাসর রাত। আর বাসর রাতে মনে হয় আজকে খাটটা ভেঙে ফেলবো। যাই হোক, সকালে আপনারা আয়সা দেখেছেন খাটটা সুস্থ আছে নাকি ভেঙে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। আসলে সিনিয়র মেয়েরা একটু বাচ্চা আর অনেক বেশি রোমান্টিক হয়। ওদের এমন পাগলামও আপনাদের বেশ ভালোই লাগবে যদি না সিনিয়র মেয়েকে ভালোবাসেন। কথাই তো আছে, ভালোবাসা যদি কাটি হয় তাহলে সিনিয়র মেয়েও রাজি হয়। গল্পটা কেমন হয়েছে আশা করি আপনারা জানাবেন। একটু অসুস্থ থাকার কারণে আমাদের রাইটার গল্প লিখতে পারেনি, তাই আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। একটু অসুস্থ, তাই হসপিটালে দৌড়াদৌড়ি করছে, আপনারা তার জন্য দোয়া করবেন। আর গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।